মেয়েটার জন্ম করাচিতে, মাত্র ৫ বছর বয়সে মা বাবার সাথে চলে আসে বাংলাদেশে। তারপর থেকেই এই লাল সবুজের দেশই তার দেশ, তার ভাষা, তার ভালোবাসা। বর্তমানে রেড ক্রিসেন্টে প্রস্তাবিত যুব সদস্য হিসেবে কাজ করছে। এছাড়াও দিন রাত কাজ করেছে ট্রাফিক সিগন্যালে। আপনারা হয়তো অনেকে ভিডিও দেখেছেন। ভবিষ্যতে জব হোল্ডার নয়, বরং জব মেকার হিসেবেই কাজ করতে চান। ইয়াস, মেয়েটির নাম হচ্ছে মাদিহা সরকার। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আচ্ছা, তোমার কাছে শুরুতে যেটা জানতে চাচ্ছি, তোমার মা হচ্ছে পাকিস্তানি এবং বাবা বাংলাদেশি। তুমি নিজেকে কি মনে করো, কোন দেশের প্রতি তোমার টানটা বেশি? আসলে আমার কাছে জন্মটা বেশি ভালো লাগে। আমার সেখানে আমি এখন বাংলাদেশে থাকছি, আমার বাংলাদেশের প্রতি একটা আলাদা টান আছে। কিন্তু এছাড়া পাকিস্তানের প্রতিও আমার একটা সফট কর্নার কাজ করে। সো দুইটা কান্ট্রির প্রতি ইকুয়াল। জন্মভূমি তো পাকিস্তান, তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে কি তোমার কাছে মনে হয় না পাকিস্তান তোমার ল্যান্ড বা এরকম কিছু? জন্মভূমি আমার পাকিস্তান হলেও আমি বড় হয়েছি বাংলাদেশে। আচ্ছা, অ্যান্ড স্টিল আমি বাংলাদেশে থাকছি। আমার পরবর্তী জীবনে আমার বাংলাদেশে কাটানোর ইচ্ছা। আচ্ছা, আমি একটু তোমার কাছে তোমার ফ্যামিলি স্টোরিটা একটু শুনি। তুমি নিশ্চয়ই আন্টির কাছ থেকে শুনেছো যে কিভাবে এখানে আসা, বা আন্টি কেন পাকিস্তানে ছিলেন, আঙ্কেল কেন পাকিস্তানে গিয়েছিলেন, কিভাবে পরিচয়, একটু ফ্যামিলি স্টোরিটা একটু শুনি তোমার কাছ থেকে। আব্বু অনেক কম বয়সে পাকিস্তানে চলে যান, আর সে সেখানেই তার স্টাডি কন্টিনিউ করেন, সেখানেই সে বড় হন। অ্যান্ড এটা লাভ ম্যারেজ না, টোটাল একটা অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। ইটস এ টোটাল অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, অনেক মানুষ হচ্ছে শকড হয়ে যায়, খুবই আনইউজুয়াল। হ্যাঁ, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ বললে, হ্যাঁ, সো তোমার দাদু নানু তারা কিভাবে হচ্ছে গিয়ে চিনতো একজন আরেকজনকে? অ্যারেঞ্জ ম্যারেজটা কিভাবে হলো? আব্বু হচ্ছে যাদের সাথে থাকতেন হচ্ছে দাদা দাদি, মানে তার পেরেন্টস না, তার আঙ্কেল আন্টিদের সাথে আব্বু সেখানে থাকতেন। তো তাদেরকেই মানে আমার নানা নানিরা চিনতো। আচ্ছা আচ্ছা। অ্যান্ড তারাই হচ্ছে আব্বুর গার্ডিয়ান হিসেবে সেখানে ছিলেন। সো থ্রু দ্যাট তারা হচ্ছে তাদের মানে বিয়ের সেই প্রসেসটা আগায়, তাদের হচ্ছে কথাবার্তা হয়, অ্যান্ড দেন দে গট ম্যারিড। অ্যাকচুয়ালি আব্বু আম্মুকে পছন্দ করতো। আম্মুকে কয়েকটা হচ্ছে ফ্যামিলি ফাংশনসে দেখে তার আম্মুকে অনেক ভালো লাগে। এই কারণে সে 4টা বছর আম্মুর জন্য হচ্ছে বিয়ের প্রস্তাব পাঠান, বাট নানুরা এগ্রি করেছিলেন না, কজ তখন তাদের দুইজনেই কাইন্ড অফ অ্যারেঞ্জড লাভ ম্যারেজ। হ্যাঁ, অ্যারেঞ্জড লাভ ম্যারেজ, ওয়ান সাইডেড লাভ, ওয়ান সাইডেড অ্যারেঞ্জ। ওকে, তুমি তো আসলে অনেক ছোট বয়সে, সো এই ছোট বয়সে তুমি যে হচ্ছে গিয়ে এভাবে কাজ করলে, রিসেন্টলি আমাদের যে আন্দোলনটা হলো, সেখানে ভয় লাগেনি একটু? বাসা থেকে পারমিশন ছিল বা কিভাবে? বাসা থেকে মানে আম্মু ইজ মোর লাইক সাপোর্টিভ। আব্বু সাপোর্ট করে, বাট আব্বু কেয়ার বেশি করে, আব্বু টেনশন বেশি কাজ করে। সাপোর্ট সবসময় করেছে, কিন্তু তাদের মধ্যে একটা ভয় কাজ করতো যে হোয়াট ইফ সামথিং রং হ্যাপেন্স। আমার পার্সোনালি ভয় কাজ করে নাই, অ্যান্ড স্টিল নাও, বিকজ আমি হচ্ছে কাজ দিয়ে অভ্যস্ত। আমি অনেক বছর ধরে কাজ করছি। কিন্তু এখানে তো হচ্ছে সেফটি সিকিউরিটি একটা ব্যাপার ছিল, রাইট? এটা তো জাস্ট সোশ্যাল ওয়ার্ক না, তো এখানে কিন্তু তোমার অনেক বড় রিস্ক ছিল, তাই না? সো সেক্ষেত্রে ভয় লাগেনি? লাইফ ইজ আনসার্টেন, ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্স। আমি এখন এখান থেকে বাসায় ফেরার টাইমে আমার সাথে কিছু হবে না, এটার গ্যারান্টি নেই। ভেরি ট্রু, বাট এরপর আমাদের মা বাবা কিন্তু অনেক বেশি টেনশন করে আমাদের নিয়ে, স্পেশালি আমাদের বেঙ্গলি মা বাবা যারা আছেন, তারা কিন্তু আমরা কোথাও পিকনিকে যেতে গেলেও কিন্তু অনেক রেস্ট্রিকশন, না এখানে যাওয়া যাবে না, এটা হবে সেটা হবে, এরকম কিন্তু অনেক ব্যাপার হচ্ছে কি আমরা ফেস করি। সো সেখানে আন্দোলনে যাওয়ার মতো একটা ব্যাপার নিয়ে তোমার বাসা থেকে আসলে কিছু বলেনি বা মানা করেনি বা এরকম কিছু? সে টেনশন কাজ করছিল, আমি যতখানি শুনেছি তুমি না বলে বাসা থেকে বের হয়ে গিয়েছিলে। করেছি। চলে যাওয়ার পর আব্বু কল দেয়, বলে বাসায় আসো, বাট সামহাও আম্মুকে ম্যানেজ করে ফেলেছিলাম। দেন আম্মু ওয়াজ লাইক, যেখানে থাকো না কেন স্টে সেফ, অ্যান্ড তোমার লোকেশনটা আমাকে জানায় রাখবে, যে যদি কোনো সমস্যা হয় আইল বি দেয়ার। বাসায় ফেরার টাইমে আম্মু আমাকে রিসিভ করতে আসে, সে আমাকে নিয়ে যায়। আচ্ছা, এখন আন্টি যদি আমাদের সাথে সেটে নেই, তাহলে কোয়েশ্চেনটা আন্টিকেই করতাম। সো এখন আন্টি যেহেতু নাই, আমি তোমাকে জিজ্ঞেস করছি, একটা দেশ থেকে যখন অন্য একটা দেশে চলে আসে, একেবারে সব কিছু ছেড়ে এখানে এসে নতুন করে আবার জীবন শুরু করা, এইটাতে কি আন্টি কোনো ডিফিকাল্টিস ফেস করে নাই? বা তো তুমি কি জানো স্টোরিটা বা এরকম কিছু? অনেকগুলো ডিফিকাল্টিসই ফেস করেছে। ওর মধ্যে একটা ছিল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা, অ্যান্ড যেহেতু তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উর্দু অ্যান্ড দেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাংলাদেশে এসে মোস্ট অফ দ্য পিপল তারা হচ্ছে বাংলার মধ্যে কথা বলে, তেমন একটা ফ্লুয়েন্সি ছিল না।
বা তেমন একটা প্রপার কনভারসেশনের মধ্যে জড়ানো যেত না তো মানুষের তুমিও সাথে। কি ছোটবেলায় বাসায় উর্দুতে কথা বলতে বা ইংলিশে কথা বলতে? আমরা স্টিল না বাসায় উর্দুতে কথা বলি, আচ্ছা আচ্ছা। আর ইংলিশটাও ইউজ করা হয়, বাহিরে বাংলাটা ব্যবহার করা হয়। সে আরেকটা হচ্ছে ডিফিকাল্টি ফেস করে, সেটা হচ্ছে যে পাকিস্তানে সব কিছু ছেড়ে সে বাংলাদেশে আসে উইথ আই গেস জিরো ইকুইটি, হাতে কিছু না নিয়ে। উই ওয়ার জাস্ট লাইক, আমার ভাই, আমি, আম্মু আর আব্বু, আমরা 4 জন বাংলাদেশে আসি। অ্যান্ড হচ্ছে ওর পর সব কিছু আবার নতুন করে করতে হয় তাদের। ওকে, সো বাসাতে হচ্ছে কি তোমরা সবাই কি উর্দুতে কথা বলো নাকি ইংলিশে নাকি বাংলায়? উর্দুতে বেশি কথা বলা হয় আমাদের বাসায়, ওর মধ্যে ইংলিশটাও থাকে, বাট বাসার মধ্যে বাংলাটার ব্যবহার করা হয় না। আমরা হচ্ছে বাহিরে বাংলাটার ব্যবহার বেশি করি। তুমি যখন এখানে এসেছো তখন তোমার কোনো ডিফিকাল্টিজ ফেস করতে হয়নি? মেইন ডিফিকাল্টি ছিল সেটা হচ্ছে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সো ওই টাইমে সবার সাথে ইন্টারাক্ট করার জন্য আমি ওইটা ইউজ করতাম, ইংলিশটা ইউজ করা হতো। অ্যান্ড তখন হচ্ছে যেহেতু অনেক ছোটো ছিলাম, আমার ক্লাসমেটসরাও ছোটো ছিল, তো তাদের সাথে হচ্ছে সেই একটা বন্ড ক্রিয়েট করতে খুবই একটা হার্ড টাইম ফেস করা লাগতো। তোমার কি নিজেকে তখন একটু আলাদা মনে হতো বা তোমাকে কি সবাই একটু অন্য চোখে দেখতো যে হচ্ছে তুমি পাকিস্তান থেকে এসেছো, তুমি এখানে বিলং করো না, এরকম কি ফিল করেছো? অবশ্যই, ইভেন অ্যাট আ টাইম হচ্ছে ছোটোবেলায় আই ওয়াজ বুলিড বিকজ আমি বাংলাটা পারতাম না। আর তখন আমি দেখতেও সবার থেকে ডিফারেন্ট ছিলাম। অ্যান্ড টিচার্সরা কোনো না কোনো দিক দিয়ে আমাকে একটু হচ্ছে তারা এক্সট্রা কেয়ার দিত, বিকজ তারা জানতো আমি কোন ধরনের ডিফিকাল্টিস ফেস করছি। ওই টাইমে লাইক আমার মেন্টাল সাপোর্ট ছিল আমার গ্র্যান্ডফাদার। অ্যান্ড সে যেহেতু আর্মিতে ছিলেন, সে তার অনেকটুকু টাইম সে পাঞ্জাবে স্পেন্ড করেছেন ফর ট্রেনিং পারপাসেস। সো সে হচ্ছে উর্দু বুঝতেন, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজে বুঝতেন। তো সে হচ্ছে আমার হি ওয়াজ আ ফ্রেন্ড, হি ওয়াজ আ মেন্টর, অ্যান্ড বিকজ অফ হিম আমার হচ্ছে বাংলাদেশের প্রতি একটা ভালো লাগাটা কাজ করে। অ্যান্ড স্টিল নাও তার কারণে কোনোভাবে তার কারণে আমি হচ্ছে চাচ্ছি যে আমার পরবর্তী জীবনে বাংলাদেশে কাটাতে। ওকে, সো আমি দেখছিলাম তুমি যখন তোমার গ্র্যান্ডফাদার নিয়ে কথা বলছিলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলে, অ্যান্ড থ্যাঙ্কস টু হিম যে সে তোমাকে দেশটা ভালোবাসতে হেল্প করেছে। সো আমরা সেখান থেকে এখন সরে আসি, আমরা চলে যাই তোমার রিসেন্ট কিছু অ্যাক্টিভিটিসের দিকে। সো তুমি ট্রাফিক সিগন্যালেও কাজ করেছো রিসেন্টলি। সো আমি যেটা Yes. জানতে চাচ্ছি, তুমি তো অনেক ছোট, সো হ্যাঁ। ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো নিয়ে এত ডিটেলসে কিভাবে জানলে তোমরা? আমি যেই সংস্থার সাথে কাজ করি, আমাদেরকে হচ্ছে এইসব আশা বিষয়ে আমাদেরকে জানানো হয়, আমাদের বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশনস, ট্রেনিংস, এইসবের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন টপিক্সের বিষয়ে আমাদেরকে হচ্ছে আমাদের জানানো হয়। আমাদের হচ্ছে একটা প্রপার ট্রেনিং সেশনও যায়, ইভেন নট জাস্ট ট্রাফিক, আমাদের ফার্স্ট এড বিষয়ে হচ্ছে আমি লাইক আমার এখানে অভিজ্ঞতা আছে। আর ট্রাফিক রুলস আই গেস আমাদের হচ্ছে সবারই জানা উচিত। তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলোর পরে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি দেখেছি। এক গ্রুপ মানুষজন হচ্ছে তোমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল যে তোমরা অনেক কষ্ট করছো, আরেকটা গ্রুপ ছিল যে অনেক ক্রিটিসাইজ করছিল যে ওরা রুলস জানে না, ওদের কারণে আরও বেশি জ্যাম লেগে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা হচ্ছে অর্ডার দিচ্ছে, এটা কেমন কথা? সো এটা তোমরা কিভাবে হচ্ছে ডিল করেছো? ওয়েল, আমি যে জায়গাটাতে ছিলাম, মানে যে লোকেশনে আমি কাজ করেছি, ওইখানে মোস্ট অফ দ্য পিপল আর সাপোর্টিভ, তারা অনেক কোঅপারেটিভ ছিলেন, ইভেন তারা আমাদের হেল্প করছিলেন হচ্ছে মানে পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে। কিন্তু আমি হচ্ছে সেই আরেক গ্রুপ পিপল যারা হচ্ছে এটার অ্যাগেনস্টে, তাদের হচ্ছে আমি তাদের পক্ষে একটা কথা বলতে চাই যে হ্যাঁ, সবার ট্রাফিক হচ্ছে মেনটেনের জন্য কাজ করা ঠিক না, বিকজ ইটস এ রিয়েলি ক্রিটিক্যাল ওয়ার্ক। তুমি যখন রাস্তায় ছিলে এরকম কিছু ঘটেছে, মজার কিছু বা এমন কিছু যেটাতে তোমার মেজাজ খারাপ হয়ে গিয়েছে? এই ব্যাপার কাহিনীগুলো একটু শুনি। দ্য হোল এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ান্ডারফুল। আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে ফায়ার ফাইটার্সরা, নেভাল অফিসার্সরা, আনসার্স, এলিট ফোর্স, এরকম আরও অনেক ফোর্সেসই ছিল। তারা আমাদের সাথে খুবই ভালো মতো কোঅপারেট করছিলেন। তারা আমাদের মত, তাদের নিজেদের মত সব কিছু মিলে তারা হচ্ছে কাজ করছিলেন, উইচ ওয়াজ রিয়েলি সাপোর্টিভ। কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে এমনও জিনিস ফেস করেছি যে মানে নর্মাল সিটিজেন্স বা হচ্ছে তারা কখনো হচ্ছে রাস্তায় নামে নাই, সেরকম হচ্ছে আঙ্কেল আন্টিসরা এসে আমাদের বলছে যে কোনো কাজ থাকলে আমাদের বলো, আমরা করতে চাই। ইভেন দেয়ার ওয়াজ আ আন্টি, সে হচ্ছে মানে সে আমাদের সাথে এখানে বসেছিলেন,
যে কোনো কাজ থাকলে আমাকে বলো। এখন সেখানে কোনো কাজ ছিল না বিধায় সে হচ্ছে সাইডে বসেছিলেন, বাট আন্টি অনেক সুইট ছিলেন, বাট শি ওয়েটেড ফর আ লং টাইম। আই গেস সে হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা সেখানে বসেছিলেন। তাকে বলেছিলাম যে আন্টি অনেক রোদ, ওয়েদারটা হচ্ছে মানে আপনার অস্বস্তি ফিল হবে, আপনি বাসায় চলে যান। কিন্তু তার কথা হচ্ছে না, আমি থাকতে চাই তোমাদের সাথে। কিন্তু আবার একই দিকে এমন সিচুয়েশন হয় যে একটা বাইক, তাকে আমি বলছিলাম যে ভাইয়া আপনার হচ্ছে ড্রাইভিংয়ের টাইমে আপনি ফোনটা নামায় হচ্ছে ড্রাইভিং করেন, বিকজ তার হেলমেটের মাঝে তার ফোনটা স্টাক ছিল অ্যান্ড হি ওয়াজ টকিং। আচ্ছা, আমি সিগন্যালটা স্টপ করে তখন তাকে বলি, সুইটলি বলি আমি তাকে, অ্যান্ড তখন সে হচ্ছে আমাকে একটা অ্যান্সার দেয় যে আমি এখন গাড়ি চালাচ্ছি না, আমার গাড়িটা বন্ধ। হ্যাঁ, তো তখন আমি সেখানে তার সাথে আমি আর্গুমেন্টে জড়াই না, বিকজ আমরা সেখানে হচ্ছে কার সাথে আর্গুমেন্ট করার জন্য নামি নাই। বাট উনি তো চালিয়ে আসছিলেন, রাইট? জি, এখন আমি সেখানে তার সাথে আমি একটা হচ্ছে তাকে যদি আমি তার ভুলটা দেখায় যেতাম, সেখানে একটা আর্গুমেন্ট সৃষ্টি হতো। তোমার কাছে এখানে আসার পরে বাংলাদেশের কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোন জিনিসগুলো পছন্দ হয়নি, এরকম 5টা ভালো দিক 5টা খারাপ দিক বলো। আমি ফার্স্টে এমন কিছু দিক বলি যেগুলো আমার ভালো লাগে নাই। সেটার মধ্যে প্রথম একটাই ছিল হচ্ছে আমরা মানুষের মধ্যে ভেদাভেদ আনি। এখন সেটা অনেক কমে আসলেও আগে সেটা অনেক ছিল। এখনো অনেক জায়গায় আমরা দেখতে পারি যে মানুষের মধ্যে সেই ডিসক্রিমিনেশনটা কাজ করে। তুমি নিজেও সেটার শিকার। হ্যাঁ, তো এইটা একটা ইস্যু, বিকজ বাংলাদেশের মধ্যে হচ্ছে জাতপাত নিয়ে অনেক ভেদাভেদ কাজ করে। আচ্ছা, সেকেন্ড ইস্যু হচ্ছে মানুষের বয়স নিয়ে তাকে হচ্ছে জাজ করা হয়। আই এম রিয়েলি ইয়াং, হ্যাঁ, বাট স্টিল আমাকে হচ্ছে আমার বয়স দিয়ে আমাকে জাজ করা হচ্ছে, নট থ্রু মাই ওয়ার্ক। বিকজ তুমি বয়সে ছোট। ইয়েস, এটা খুব বিশাল বড় একটা ওয়েপন হিসেবে ইউজ করা হ্যাঁ, হয়। ওকে, মানে আমার এক্সপিরিয়েন্স, আমার যোগ্যতা দেখা হচ্ছে না, এখানে আমার বয়সটাকে দেখা হচ্ছে যে ও ছোট, কি পারবে। আচ্ছা, এখন তোমার কাছে যেটা জানতে চাই যে তুমি নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চাও বা কি করতে চাও? হচ্ছে অ্যাজ লাইফ ইজ রিয়েলি আনসার্টেন, আমি যদি হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে বলি যে আমি এটাই হব, সেটা হচ্ছে আমি ফিউচার হতে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি নেই। তো এই কারণে আই হ্যাভ আ মাইন্ডসেট যে আমি একটা ইউজফুল সিটিজেন হতে চাই আমার দেশের জন্য। আমি হচ্ছে আমার দেশের যে নাগরিকরা আছে তাদের জন্য আমি সেটা করতে চাই, সেটা আমি হচ্ছে অ্যাজ এ জব মেকারও করতে পারি, যেটা আমাদের দেশে অনেকগুলো ইস্যুজই কাটায় আসবে, বা অ্যাজ এ জব হোল্ডার আমি একটা হচ্ছে গভর্নমেন্ট অফিসে বা কোনো একটা ডিফেন্স ফোর্সে আমি হচ্ছে সেখানে কাজ করে আমি আমার দেশে হচ্ছে বিভিন্ন সেক্টরসে উন্নতি আনতে পারি। তোমার কাছে যদি সুযোগ থাকতো, এই যে বাংলাদেশের খারাপ দিক ভালো দিক নিয়ে কথা বলছিলে, তোমার কাছে যদি সুযোগ থাকতো বাংলাদেশে 3টা চেঞ্জ আনার, তুমি কোন 3টা চেঞ্জ আনতে? একটা হবে আমাদের হচ্ছে এডুকেশন সিস্টেম। আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে অনেকগুলো চেঞ্জেস আনার প্রয়োজন। আর একটা দিক হবে আমাদের যে ওয়েস্ট ডিসপোজাল যে সিস্টেমটা, এটা কিন্তু প্রপারলি অর্গানাইজ না। এটার মধ্যে অনেকগুলো চেঞ্জেস আনলে, যদি বাহিরের কান্ট্রিজগুলোর মতো আমাদের যদি হচ্ছে আমাদের ওয়েস্টগুলোকে যদি আমরা হচ্ছে ভাগ করে ওয়েস্ট করি, ওইগুলোকে কিন্তু অনেকভাবে ইউটিলাইজ করা যায়। রিসাইকেল করা যায়, ফুড ওয়েস্ট দিয়ে আপনি ফার্টিলাইজার ক্রিয়েট করতে পারবেন, আরও অনেক কিছু করা যায় এগুলো দিয়ে, যেটা করলে আমাদের দেশটার মধ্যে অনেকভাবে চেঞ্জ আসবে। আমাদের রাস্তাঘাট, আমাদের পরিবেশটা ক্লিন হবে। আরও চেঞ্জেস কি কি আনবে সেগুলো নিয়ে কথা বললাম। সো এখন আমাকে কিছু বিষয় বলো বাংলাদেশের, যেগুলোর জন্য তুমি বাংলাদেশ কখনোই ছাড়বে না এবং তুমি বাংলাদেশকে এই বিষয়গুলোর জন্য ভালোবাসো। আই ডোন্ট নো অ্যাবাউট এভরিওয়ান, বাট আমি যেখানে কাজ করি বা আমার চারিপাশে যে মানুষরা আছে, দে আর রিয়েলি সাপোর্টিভ। আমার সিনিয়র্সরা, আমার জুনিয়র্সরা বা আমার ফ্রেন্ডসরা বা আমার ফ্যামিলি মেম্বার্স, অল অফ দেম আর রিয়েলি সাপোর্টিভ। ইভেন আমরা যখন ট্রাফিকে কাজ করছি, র্যান্ডম পার্সন যাকে আমি কখনো চিনি না, কখনো তাকে দেখি নেই, বাট স্টিল সে আমাকে এত সুইটলি আমার সাথে কথা বলছে। ইটস সামথিং যেটা আমি অন্য কোথাও পাবো না। অন্য কোনো কান্ট্রিতে গেলে, ইভেন ইন ফরেন যেখানে আমরা বাংলাদেশিরা হচ্ছে যাওয়ার জন্য এত উঠে পড়ে লেগে থাকি, সেখানে কি আপনি এই জিনিসটা পাবেন? মানে সেই আন্তরিকতাটা বা সেই হচ্ছে টানটা কি পাবেন? এটা সত্য। এটার জন্য আসলে আমি নিজেও বাংলাদেশ ছাড়তে পারবো না, বিকজ আমার কাছে মনে হয় এই আন্তরিকতা এটা আসলে পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। এটা আসলে ভেরি প্রেশাস, খুবই দামি।
তুমিও, আর তোমাকে এই ব্যাপারটা খালি বলতে চাচ্ছিলাম, এখন মনে হচ্ছে বললে তুমি মনে মনে আমাকে বকা দিবা। তোমাকে বয়স দিয়ে আমি আর জাজ করতে চাচ্ছি না, এত ভারী ভারী কথা বলেছো, তার মানে তোমার ম্যাচুরিটি চলে এসেছে। তোমাকে বয়স দিয়ে আমি জাজ করব না। ইনশাল্লাহ বড় হয়ে আরো ভালো ভালো কাজ করবে, তোমার থেকে অনেকে ইন্সপিরেশন নেবে, তুমি যেটা চাচ্ছ জব মেকার হবে হোপফুলি, সেটাই আশা করছি। আজকে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো, হোপফুলি আবার আড্ডা হবে তোমার সাথে। ইনশাআল্লাহ।